আকাশের অসীম নীলিমায় ডানা মেলা ইস্পাতের দানবগুলোর জন্য আজকের গোধূলিটা ছিল এক বিভীষিকাময় আসন্ন মহাপ্রলয়। যে মেঘের কোলে নিরাপদ আশ্রয়ে হাজারো যাত্রী স্বপ্নবন ছিল, সেই মেঘই আজ হয়ে উঠেছিল এক বিশাল মৃত্যুকূপ। সেই মারণযজ্ঞের কথা কেউ কল্পনাতেও ভাবেনি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যখন সন্ধ্যা নামার সাথে সাথে রানওয়ের আলোগুলো রূপালী আভা ছড়াতে শুরু করল, ঠিক তখনই যেন পুরো টার্মিনাল এক অশুভ স্তব্ধতায় থমকে গেল। প্রতিটি ডিজিটাল মনিটরে লাল রঙের বিশ্রী হরফগুলো অট্টহাসি দিয়ে জানান দিচ্ছিল, পুরো সিস্টেম এখন জিম্মি। পর্দার গায়ে ফুটে ওঠা সিস্টেম লকড বার্তাটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি ছিল না, ছিল কয়েক হাজার আকাশচারী মানুষের মৃত্যু ঘণ্টা। এক রহস্যময় ও অজ্ঞাত সাইবার সন্ত্রাসী গোষ্ঠী বিমানবন্দরের সমগ্র ডিজিটাল স্নায়ুতন্ত্রকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছিল। ডার্ক ওয়েব থেকে আসা এই দুর্ধর্ষ অপরাধীরা শত কোটি টাকার মুক্তিপণ দাবি করছিল, কিন্তু প্রকৃত সংকট অর্থের ছিল না, ছিল সেই কয়েক হাজার জীবনের, যা এই মুহূর্তে মাঝ আকাশে অনিশ্চয়তায় দুলছিল। রাডার স্ক্রিনগুলো সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছিল এবং কন্ট্রোল টাওয়ারের সাথে বৈমানিকদের সংযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। আকাশে উড়তে থাকা বিমানগুলো এখন দিশাহারা হয়ে উঠছিল এবং তাদের জ্বালানি ফুরিয়ে আসার উপক্রম হয়েছিল। বড় বড় সাইবার বিশেষজ্ঞ এবং সরকারি নিরাপত্তা কর্মকর্তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন, কারণ এই শক্তিশালী ভাইরাসটি প্রতি মুহূর্তে নিজের রূপ ও কোড বদলে দিচ্ছিল। বিমানবন্দরের এই ঝকঝকে আলোর জগৎ থেকে অনেকটা দূরে একটি পুরনো লোহালক্করের স্তূপের মাঝে বসবাস করত 12 বছরের এক কিশোর, যার নাম ছিল আরিয়ান। আরিয়ান ছিল পরিচয়হীন এক এতিম বালক, যার মাথার ওপর ছাদ ছিল না এবং দুবেলা খাবারের সংস্থান করতে যার নাভিশ্বাস উঠত। সে সারাদিন ময়লার ভাগাড় থেকে পুরনো কম্পিউটারের ভাঙা যন্ত্রাংশ, মাদারবোর্ড এবং তার কুড়িয়ে বেড়াত। সমাজের চোখে সে ছিল স্রেফ এক তুচ্ছ টোকাই, যাকে সবাই অবজ্ঞার চোখে দেখত। কিন্তু আরিয়ানের সেই জীর্ণ পোশাকের আড়ালে লুকিয়েছিল এক প্রখর মেধা। সে আবর্জনা থেকে পাওয়া পরিত্যক্ত সব যন্ত্রাংশ জোড়া দিয়ে নিজের বুদ্ধিতে একটি অচল ল্যাপটপ সচল করেছিল। সে প্রথাগত শিক্ষার জন্য কখনো বিদ্যালয়ে পা রাখেনি, কিন্তু ইন্টারনেটের উন্মুক্ত ভুবন থেকে সে সেই সব গূঢ় বিষয় আয়ত্ত করে নিয়েছিল যা বড় বড় ডিগ্রিধারীরাও কল্পনা করতে পারে না। কোডিং তার কাছে কোনো দুর্বোধ্য ভাষা ছিল না, বরং ছিল এক তালের সঙ্গীত যা সে আঙুলের ইশারায় নিয়ন্ত্রণ করতে পারত। সেই সন্ধ্যায় যখন সে একটি চায়ের দোকানের বাইরে রাখা টিভিতে বিমানবন্দরের এই মহাপ্রলয়ের সংবাদ দেখছিল, তখন তার তীক্ষ্ণ নজর স্ক্রিনের এক কোণে দেখা যাওয়া একটি এরর কোডের ওপর স্থির হয়ে গেল, যা সংবাদ উপস্থাপকের পেছনের দেয়ালে হালকাভাবে ঝলকাচ্ছিল। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার মনে পড়ে গেল কয়েক সপ্তাহ আগে একটি বিশাল আইটি ফার্মের ডাস্টবিন থেকে সে একটি চূর্ণ বিচূর্ণ হার্ড ড্রাইভ পেয়েছিল। যখন সে সেটিকে মেরামত করে সচল করেছিল, তখন তাতে সে এক অদ্ভুত ডিজিটাল বিন্যাস বা এনক্রিপশন প্যাটার্ন দেখেছিল, যা সাধারণ মানুষের কাছে অর্থহীন। সেটি ছিল ঠিক সেই বিন্যাস যা এই মুহূর্তে দেশের ব্যস্ততম বিমানবন্দরের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আরিয়ান তৎক্ষণাৎ অনুধাবন করল যে সেই একমাত্র মানুষ যার কাছে এই জটিল ধাঁধার চাবিকাঠি আছে। সে জানত, যদি সে এখন এগিয়ে না আসে, তবে কয়েক মিনিটের মধ্যে নীল আকাশ থেকে আগুনের লেলিহান শিখা মাটিতে আছড়ে পড়বে। আরিয়ান নিজের সেই পুরনো হার্ড ড্রাইভ আর ভাঙা ল্যাপটপটি নিয়ে উন্মাদের মতো বিমানবন্দরের দিকে দৌড়াতে শুরু করল। তার নগ্ন পা পিচ ঢালার রাস্তার পাথরের আঘাতে রক্তাক্ত হচ্ছিল, কিন্তু তার মনে কোনো যন্ত্রণার ছাপ ছিল না। যখন সে বিমানবন্দরের প্রধান ফটকে পৌঁছাল, তখন সেখানে এক বিশৃঙ্খল ও আতঙ্কময় পরিস্থিতি বিরাজ করছিল। সে নিরাপত্তা রক্ষীদের অনুনয় করে বলল যে সে এই বিপদ থেকে উদ্ধারের পথ জানে, কিন্তু তার ধুলোমাখা মুখ আর জীর্ণ মলিন পোশাক দেখে রক্ষীরা তাকে তাচ্ছিল্য ভরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই ভিখারি ছেলে, এখান থেকে দূর হ, এখানে দেশের সর্বোচ্চ নিরাপত্তার বিষয়, আর তুই তোর আবোল তাবোল কথা নিয়ে এসেছিস। একজন রক্ষী তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। আরিয়ানের চোখে জল এলেও তার সংকল্প ছিল পাহাড়ের মতো অবিচল। সে জানত সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং তার একটি ক্ষুদ্র প্রচেষ্টা হাজার হাজার পরিবারের আশা প্রদীপ নিভে যাওয়া থেকে বাঁচাতে পারে। বিমানবন্দরের ভেতরের অবস্থা ছিল কোনো ভয়ঙ্কর যুদ্ধের ফ্রন্টলাইনের মতো। এটিসি কন্ট্রোল রুমে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা ছিল, যা কেবল কম্পিউটারের যান্ত্রিক আওয়াজ আর কর্মকর্তাদের ভয়ার্ত ফিসফিসানিতে কেঁপে উঠছিল।
সবচেয়ে তুখোর সাইবার বিশেষজ্ঞরা পরাজয় মেনে নিয়েছিলেন। তারা যে ফায়ারওয়াল ভেদ করার আপ্রাণ চেষ্টা করছিলেন তা প্রতি পলে নিজের আকার পরিবর্তন করছিল। বাইরের টার্মিনালে হাজারো স্বজন তাদের প্রিয়জনের প্রাণের ভিক্ষা চাইছিলেন এবং আকাশে ভাসমান বিমানের পাইলটরা আর্তনাদ করে দিক নির্দেশনা চাইছিলেন। নিরাপত্তা পরিচালক কর্নেল আরশাদ খানের কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। তিনি জানতেন, যদি পরবর্তী 10 মিনিটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল না হয় তবে জ্বালানির অভাবে বিশাল দুটো বিমান মাঝ আকাশে সংঘর্ষে লিপ্ত হবে অথবা জনপদে আছড়ে পড়বে। তার দীর্ঘ কর্মজীবনের সম্মান আজ হুমকির মুখে ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল হাজার হাজার নিরপরাধ মানুষের অমূল্য জীবন। ঠিক সেই মুহূর্তে কর্নেলের নজর বাইরের গেটে হতে থাকা শোরগোলের ওপর পড়ল। তিনি দেখলেন নিরাপত্তা কর্মীরা একটি ছোট ছেলেকে পশুর মতো বাইরে বের করে দিচ্ছে, যে চিৎকার করে কিছু বলতে চাচ্ছিল। আরিয়ান নিজের তালিমারা জামার পকেট থেকে সেই পুরনো হার্ড ড্রাইভটি বের করে উঁচিয়ে ধরে সবাইকে দেখানোর চেষ্টা করছিল। কর্নেল আরশাদ, যিনি মানুষের চোখ পড়ার ক্ষমতায় অভিজ্ঞ ছিলেন, সেই কিশোরের চোখে এক অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর আগুনের মতো তেজ দেখতে পেলেন। তিনি ইশারায় রক্ষীদের থামালেন এবং নিজে এগিয়ে গিয়ে সেই কিশোরের সামনে দাঁড়ালেন। তুমি এখানে কি করছো খোকা? এটা তোমার খেলার মাঠ নয়, আরশাদ গম্ভীর কণ্ঠে বললেন। আরিয়ান বিন্দুমাত্র ভীত না হয়ে তার চোখের দিকে সরাসরি তাকালো এবং নিজের ভাঙা ল্যাপটপটি খুলে ধরল। স্যার, আপনারা যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তা কোনো সাধারণ প্রোগ্রাম নয়। এটি এক সময়কার কুখ্যাত শেল শকের এক উন্নত ও পরিমার্জিত সংস্করণ। এটি নির্মাণকারী সংস্থা বহু বছর আগে একে পরিত্যাগ করেছিল, কারণ এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমার কাছে এর মাস্টার কি রয়েছে, কারণ আমি এটি সেই ডাস্টবিনে পেয়েছিলাম যেখানে এই সংস্থার সব নথিপত্র ফেলে দেওয়া হয়েছিল। আমাকে কেবল একটি সুযোগ দিন, আমি একে ভেতর থেকে ধ্বংস করে দিতে পারব। আরিয়ানের কণ্ঠের দৃঢ়তা কর্নেল আরশাদকে দ্বিধায় ফেলে দিল। সেখানে উপস্থিত বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞরা আরিয়ানকে নিয়ে উপহাস শুরু করলেন। কর্নেল সাহেব, আপনি এই রাস্তার টোকাইয়ের কথায় বিভ্রান্ত হচ্ছেন। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক সফটওয়্যার রয়েছে এবং সেগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন এই নোংরা ছেলে কি করবে? কিন্তু আরশাদ জানতেন, যখন স্বাভাবিক উপায়ে কোনো সমাধান আসে না তখন অপ্রথাগত পথই বেছে নিতে হয়। সময় বালুঘড়ির মতো হাত থেকে ঝরে যাচ্ছিল। তিনি এক দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন, যা তার পুরো কেরিয়ার ধ্বংস করে দিতে পারত। একে ভেতরে নিয়ে এসো, তিনি হুকুম দিলেন। পুরো বিশেষজ্ঞ দল স্তম্ভিত হয়ে গেল। আরিয়ানকে সেই শীতল ও অত্যাধুনিক সার্ভার রুমে নিয়ে আসা হলো, যেখানে তার কাদা ভরা চটি মখমলের কার্পেটে কালচে ছাপ ফেলছিল। অন্যদের ঘৃণাভরা দৃষ্টি উপেক্ষা করে আরিয়ান নিজের পুরনো তার আর সেই ক্ষয়প্রাপ্ত হার্ড ড্রাইভকে দেশের অত্যন্ত সংবেদনশীল সার্ভারের সাথে যুক্ত করতে শুরু করল। তার হাত বিন্দুমাত্র কাঁপছিল না, বরং একজন দক্ষ শল্যচিকিৎসকের মতো ক্ষিপ্রতায় কাজ করছিল। যেমনই সে কিবোর্ডে নিজের আঙুল চালাতে শুরু করল, স্ক্রিনে কোডিংয়ের এমন এক প্লাবন বইতে শুরু করল যা দেখে নামিদামি ইঞ্জিনিয়ারদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে এমন সব স্ট্রিট কোডিং কৌশল ব্যবহার করছিল যা কোনো পাঠ্য বইয়ে পাওয়া যায় না, যা কেবল ভাঙাচোরা আর চরম প্রতিকূলতার মাঝে জীবন থেকে শেখা যায়। সার্ভার রুমের সেই হাড় কাঁপানো ঠান্ডাতেও আরিয়ানের ললাটে ঘামের বিন্দু জমছিল। তার সামনে থাকা বিশাল পর্দাগুলোতে ডেটার এমন তোলপাড় চলছিল যা দেখে যে কেউ জ্ঞান হারাতে পারত। কিন্তু আরিয়ানের কাছে এটি ছিল এক অতি পরিচিত ধাঁধা। সে নিজের ভাঙা ল্যাপটপকে মূল কন্ট্রোল প্যানেলের সাথে যুক্ত করে সেই পুরনো হার্ড ড্রাইভটি সক্রিয় করল। যেমনই সে কমান্ড বক্সে নিজের আঙুল চালালো, স্ক্রিনে এক নীলাভ আভা ছড়িয়ে পড়ল। বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এই ছেলেটা আস্ত পাগল, এ আমাদের পুরো সিস্টেম ক্র্যাশ করে দেবে। কিন্তু আরশাদ হাত তুলে সবাইকে শান্ত থাকতে বললেন। তার চোখ ছিল সেই দেয়াল ঘড়ির ওপর, যা ঘাতকের মতো সেকেন্ড গুনছিল। আকাশের নীলিমায় ফ্লাইটের জ্বালানি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল এবং বৈমানিকের ভয়ার্ত কণ্ঠস্বর রেডিও স্পিকারে ভেসে আসছিল। আমাদের রানওয়ের দিশা দিন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কেউ কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আরিয়ান নিজের চোখ দুটো বুজে সেই পুরনো কোডের কথা মনে করার চেষ্টা করল, যা সে সেই কুড়িয়ে পাওয়া ড্রাইভটিতে দেখেছিল। সে বুঝতে পারল হ্যাকাররা একটি লুপ বা চক্র তৈরি করেছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেই উল্টো আক্রমণ হিসেবে ব্যবহার করছিল। সে সিদ্ধান্ত নিল সে সরাসরি আক্রমণ না করে একটি পেছনের গোপন দরজা বা ব্যাকডোর ব্যবহার করবে। সে নিজের তৈরি করা এক অদ্ভুত স্ক্রিপ্ট চালু করল, যা কোনো প্রথাগত নিরাপত্তা ব্যবস্থার ধার ধারত না। আচমকা হ্যাকাররা অনুভব করল যে কেউ একজন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। স্ক্রিনে একটি কদাকার ভুতুরে চেহারা ভেসে উঠল এবং আরিয়ানের ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়ার উপক্রম হল।
হ্যাকাররা তাকে রুখতে এক শক্তিশালী ম্যালওয়্যার পাঠালো যা তার ল্যাপটপকে মারাত্মক উত্তপ্ত করে তুলল। ল্যাপটপ থেকে ধোঁয়া বের হতে শুরু করল, কিন্তু আরিয়ান এক পাও নড়ল না। সে নিজের জামার এক টুকরো ছিঁড়ে ল্যাপটপের নিচে রাখল এবং টাইপ করা চালিয়ে গেল। ওরা আমাকে অবরুদ্ধ করার চেষ্টা করছে স্যার, আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল। কিন্তু ওরা ভুলে গেছে যে ওরা এই ভাইরাস যেখান থেকে হ্যাক করেছিল তার মূল চাবিকাঠি আমার হাতে। ওরা যে তালা পরিবর্তন করছে, আমি সেই তালার ভীতি ধসিয়ে দিচ্ছি। কক্ষের ভেতরে থাকা বড় বড় আইটি বিশেষজ্ঞরা এখন আরিয়ানের কাজ করার অলৌকিক দক্ষতা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সে কোনো সাধারণ প্রোগ্রামিং ভাষায় কথা বলছিল না, সে কোডের সাথে যেন আত্মিক আলাপ করছিল। সে এক শক্তিশালী মিরর অ্যাটাক শুরু করল, যা হ্যাকারদের নিজের কোডকেই তাদের দিকে বুমেরাঙের মতো ফিরিয়ে দিল। স্ক্রিনে ডেটার সংখ্যাগুলো দ্রুত বদলে যাচ্ছিল এবং লাল সতর্ক বার্তাগুলো ধীরে ধীরে ফিকে হয়ে সবুজ হতে শুরু করল। ঠিক তখনই এটিসির এক কর্মকর্তা চিৎকার করে উঠলেন, সিগন্যাল ফিরে আসছে, আমি রাডারে একটি স্পন্দন দেখতে পাচ্ছি। পুরো ঘরে আনন্দের এক হিল্লোল বয়ে গেল। কিন্তু মহাবিপদ তখনও পুরোপুরি শেষ হয়নি। হ্যাকাররা তাদের শেষ চাল হিসেবে এক মারাত্মক আঘাত করল, যার ফলে পুরো বিমানবন্দরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ব্যাকআপ জেনারেটর সচল হতে কয়েক সেকেন্ড সময় লাগত এবং সেই কয়েক সেকেন্ডেই পুরো সিস্টেম মুছে যেতে পারত। আরিয়ান জানত, যদি এখন সংযোগ বিচ্ছিন্ন হয় তবে সব স্বপ্ন ধূলিসাৎ হবে। সে নিজের ল্যাপটপের ব্যাটারির শেষ বিন্দু শক্তি ব্যবহার করে একটি ডাটা প্যাকেট প্রেরণ করল, যা সরাসরি সেই বিমানের দিশা নির্ণয়কারী সিস্টেমের সাথে যুক্ত হল, যার জ্বালানি শূন্যের কোঠায় ছিল। তার আঙুলগুলো কিবোর্ডে এমন লয়ে নাচছিল যেন সে কোনো অপার্থিব বাদ্যযন্ত্র বাজাচ্ছে। অন্ধকারে নিমজ্জিত সেই সার্ভার রুম কোনো গভীর গুহার মতো স্তব্ধ ছিল, যেখানে কেবল আরিয়ানের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ল্যাপটপের পর্দার হালকা নীল আলো আরিয়ানের ঘরমাক্ত মুখাবয়বকে এক ঐশ্বরিক রূপ দিচ্ছিল। তার আঙুল এক মুহূর্তের জন্য থামেনি। যদিও সে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু কিবোর্ডের প্রতিটির বাটন তার নখদর্পণে ছিল। সে এমন এক ভার্চুয়াল সেতু তৈরি করছিল, যা বিমানবন্দরের মূল সিস্টেম ছাড়াও বিমানগুলোকে পথ দেখাতে সক্ষম। হঠাৎ ব্যাকআপ জেনারেটরের গর্জনে পুরো কক্ষে আলোর বন্যা বয়ে গেল। সিস্টেম আবার পুনর্জীবিত হলো, কিন্তু হ্যাকাররা এখন আরও হিংস্র হয়ে উঠেছিল। তারা বুঝতে পেরেছিল কেউ তাদের মূল উপড়ে ফেলছে। আরিয়ান আর্তনাদ করে বলল, স্যার, আমি সব পথ খুলে দিয়েছি, এখন কেবল শেষ নির্দেশ দিতে হবে। কর্নেল আরশাদ সঙ্গে সঙ্গে প্রধান নিয়ন্ত্রককে ইঙ্গিত দিলেন। আরিয়ান যেমনই এন্টার বোতামটি চাপল, মূল রাডার স্ক্রিনে ডজন ডজন ক্ষুদ্র সবুজ বিন্দু জল করে জ্বলে উঠল। এটিসি কক্ষে এক পিন পতন নীরবতা নেমে এলো। তারপর রেডিও স্পিকার থেকে এক উদাত্ত কণ্ঠ ভেসে এলো, যা ছিল বিজয়ের সুর। কন্ট্রোল টাওয়ার, ফ্লাইট MZ420 ক্যাপ্টেন সোহেল বলছি। আমরা আপনাদের সিগন্যাল পেয়ে গেছি। ন্যাভিগেশন সিস্টেম এখন সচল। আমরা নিরাপদ অবতরণের জন্য তৈরি। একে একে সব বিমানের বৈমানিকের স্বস্তির কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। কক্ষের ভেতরে থাকা প্রতিটি কর্মকর্তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, তালি দিচ্ছিল। যে মহাবিপর্যয়ের আশঙ্কায় পুরো দেশ থরথর করে কাঁপছিল, এক 12 বছরের অবহেলিত কিশোর তা এক লহমায় রুখে দিয়েছিল। আরশাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিয়ানের কাঁধে পরম স্নেহে হাত রাখলেন। কিন্তু তিনি দেখলেন আরিয়ান তখনও কাজ থামায়নি। সে আরও দ্রুত গতিতে কিছু টাইপ করছিল। তার চোখ স্ক্রিনে বয়ে যাওয়া কোডগুলো স্ক্যান করছিল। সব বিপদমুক্ত হয়েছে বাবা, তুমি অসম্ভবকে সম্ভব করেছ, কর্নেল গর্ব ভরে বললেন। কিন্তু আরিয়ান মাথা নেড়ে উত্তর দিল, না স্যার, কাজ এখনও শেষ হয়নি। এই লোকগুলো কেবল টাকার কাঙাল নয়, ওরা আবারও হানা দেবে। ওরা ওদের কোডের ভেতর এক গোপন ট্র্যাকার রেখেছিল, যাতে জানতে পারে কে ওদের পরিকল্পনা নস্যাৎ করল। তবে আমি সেই ট্র্যাকারটিকেই ওদের দিকে ঘুরিয়ে দিয়েছি। আমি এখন ওদের ডেরার পিছু নিয়েছি। ওরা এই মুহূর্তে খুব বেশি দূরে নেই। এই শহরেরই এক পরিত্যক্ত গুদামে গা ঢাকা দিয়ে আছে। আরশাদের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তিনি কল্পনাও করতে পারেননি যে এই কিশোর কেবল আকাশ রক্ষা করবে না, বরং অপরাধীদের ডেরাও খুঁজে বের করবে। আরিয়ান স্ক্রিনে একটি মানচিত্র বের করল এবং একটি কম্পমান লাল বিন্দুর দিকে আঙুল নির্দেশ করল। কর্নেল আরশাদ খান এক মুহূর্ত অপচয় না করে তার ওয়্যারলেস সেটে পুলিশ কমিশনার এবং র্যাপিড অ্যাকশন টিমকে খবর দিলেন। আরিয়ানের দেওয়া সেই সূক্ষ্ম মানচিত্রটি শহরের উপকণ্ঠে অবস্থিত একটি পরিত্যক্ত জুট মিলের দিকে দিক নির্দেশ করছিল। সব ইউনিট ওই এলাকাটি 4 দিক থেকে অবরুদ্ধ করো। আমাদের ওই অপরাধীদের জীবিত আটক করতে হবে, কর্নেল বজ্রকণ্ঠে আদেশ দিলেন। এটিসি রুমটি এখন যেন এক রণক্ষেত্রের কন্ট্রোল সেন্টারে রূপান্তরিত হয়েছিল।
একদিকে আকাশ থেকে বিমানগুলো এক এক করে নিরাপদে নেমে আসছিল এবং অন্যদিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার অপরাধীদের ধরার জাল বিছানো হচ্ছিল। আরিয়ানের আঙুল তখনও কিবোর্ডে জাদুকরী ছন্দ তৈরি করছিল। সে হ্যাকারদের সার্ভারের গভীরে প্রবেশ করেছিল এবং তাদের কম্পিউটারের ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোনগুলো গোপনে চালু করে দিয়েছিল। পর্দার কোণে হঠাৎ কিছু অস্পষ্ট ছায়া দেখা দিতে লাগল। এক অন্ধকার ঘরে 3 জন লোক বসেছিল, যাদের সামনে কয়েক ডজন শক্তিশালী কম্পিউটার ছিল। তাদের চেহারায় ছিল চরম আতঙ্ক। কেউ একজন আমাদের পুরো সিস্টেমে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি সব ডেটা নষ্ট করো এবং এখান থেকে পালাও, তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল। তারা অনুধাবন করেছিল যে তাদের সময় শেষ, কিন্তু আরিয়ান তাদের চেয়ে কয়েক কদম এগিয়েছিল। সে তাদের ডিলিট করার ক্ষমতা ব্লক করে দিয়ে তাদের সব অপরাধের নথিপত্র বিমানবন্দরের প্রধান সার্ভারে কপি করতে শুরু করল। এটি কেবল এক আত্মরক্ষা ছিল না, ছিল এক পূর্ণাঙ্গ প্রতি আক্রমণ। সমাজের উচ্ছিষ্ট মনে করা এক ছিন্নমূল কিশোর আজ সেই শিক্ষিত সাদা পোশাকের অপরাধীদের ভিত নাড়িয়ে দিচ্ছিল, যারা প্রযুক্তিকে নিজেদের খেলার বস্তু মনে করত। বিমানবন্দর থেকে মাইল 10 দূরে সাইরেন ছাড়াই একদল পুলিশের গাড়ি সেই জুট মিলের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘুটঘুটে অন্ধকারে কমান্ডোরা নিজেদের অবস্থান নিচ্ছিল। ভেতরে অপরাধীরা পাগলের মতো কিবোর্ড পিটিয়ে শেষ চেষ্টা করছিল, কিন্তু আরিয়ান তাদের পুরো যোগাযোগ ব্যবস্থাকে এক চক্রের মধ্যে আটকে দিয়েছিল। তারা যাই টাইপ করছিল তাই উল্টো তাদের স্ক্রিনে ব্যঙ্গ হয়ে ফিরে আসছিল। আরিয়ানের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে ঘুরে আরশাদের দিকে তাকালো। স্যার, ওরা পেছনের পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। ওই দরজাটিই এখন ওদের একমাত্র রাস্তা। কর্নেল সঙ্গে সঙ্গে গ্রাউন্ড টিমকে বার্তা পাঠালেন। হ্যাকাররা যখন তাদের সব সাজ সরঞ্জাম নিয়ে পেছনের দরজা দিয়ে বের হতে গেল, তারা সরাসরি বিজিবির উদ্যত বন্দুকের নলের সামনে পড়ল। পরক্ষণেই দেশের সব বড় নিউজ পোর্টালে সংবাদ ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে পড়ল। আকাশের মহাবিপদ দূর হয়েছে, মূল হোতারা গ্রেপ্তার। এটিসি কন্ট্রোল রুমে তালি আর আনন্দের শব্দে চারদিক ফেটে পড়ল। যে বড় বড় কর্মকর্তারা কিছুক্ষণ আগে আরিয়ানকে অপদস্থ করার জন্য কর্নেলকে গালমন্দ করছিলেন, তারা এখন সেই ছোট্ট জাদুকরের দিকে পরম শ্রদ্ধা ও বিস্ময়ে তাকিয়েছিলেন। আরিয়ান অসম্ভব পরিশ্রান্ত ছিল, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল, কিন্তু তার অন্তরে ছিল এক গভীর প্রশান্তি। সে দেখল জানালার ওপারে রানওয়েতে প্রথম বিমানটি সগৌরবে নেমে আসছে। বিমানের প্রখর আলো যখন আরিয়ানের মলিন মুখে পড়ল, তখন তাকে এক বিজয়ী নক্ষত্রের মতো প্রতিভাত হচ্ছিল। তবে সবচেয়ে বড় বিস্ময়টি তখনও বাকি ছিল, কারণ বিশ্বকে জানতে বাকি ছিল যে এই প্রলয় রোধ করা কোনো কোটিপতি ইঞ্জিনিয়ার নয়, বরং সেই কিশোর যাকে সমাজ ডাস্টবিনে ফেলে রেখেছিল। পরদিন ভোরে যখন সূর্যের সোনালি আভা বিমানবন্দরের রানওয়েতে খেলা করছিল, তখন সেই আলো যেন এক নতুন ভোরের বার্তা দিচ্ছিল। বিমানবন্দরের দৃশ্যপট এখন সম্পূর্ণ ভিন্ন। যে টার্মিনাল গতরাতে মৃত্যুর আর্তনাদে কাঁপছিল, সেখানে আজ বিজয়ের তিলক। অগন্তি সাংবাদিক, ক্যামেরা আর উচ্চপদস্থ কর্মকর্তারা ভবনের সামনে ভিড় জমিয়েছিলেন। সবাই সেই নামহীন কিশোর প্রতিভাকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়েছিলেন। ভেতরে আরিয়ান এক নিভৃত কোণে নিজের পুরনো হার্ড ড্রাইভটি বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। তার মুখাবয়বে ক্লান্তি থাকলেও এক অপার্থিব তৃপ্তি ছিল। সে তখনও সেই ছেঁড়া জামা আর নড়বড়ে চটি পড়েছিল, যা সেই আধুনিক মহলে একদম বেমানান দেখাচ্ছিল। তখনই বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সেখানে প্রবেশ করলেন। তারা ঢুকেই কর্নেল আরশাদ খানকে জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেব, কোথায় সেই বিদেশি সাইবার টিম যাদের আপনি নিযুক্ত করেছিলেন? আমাদের পুরো দেশ আজ তাদের কাছে কৃতজ্ঞ। আরশাদের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি পরম মমতায় আরিয়ানের হাত ধরলেন এবং তাকে সবার সামনে নিয়ে এলেন। মাননীয় মন্ত্রী, কোনো বিদেশি বিশেষজ্ঞ দল ছিল না, এই আমাদের সেই বীর আরিয়ান। কর্নেলের কণ্ঠে গর্বের ঝংকার ছিল। কর্মকর্তাদের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হল। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে নোংরা পোশাকে মোড়ানো এই ক্ষুদ্র বালক, যার হাতের নখ ছিল কালো আর চুল রুক্ষ, সেই এমন মহাবিস্ময়কর কাজ করে দেখিয়েছে। সেখানে উপস্থিত সেই তথাকথিত বিশেষজ্ঞরা যারা আরিয়ানকে অপমান করেছিলেন, তারা লজ্জায় মাথা নত করলেন। মন্ত্রী মহোদয় এগিয়ে গিয়ে আরিয়ানের মাথায় হাত রেখে দোয়া করলেন। বাবা, তুমি আজ যা করেছ তা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। তুমি হাজার হাজার বুক খালি হওয়া থেকে বাঁচিয়েছ। বলো, তোমার কি চাই? টাকা, গাড়ি নাকি অট্টালিকা? আরিয়ান কিছুক্ষণের জন্য সেই ঝলমলে কর্মকর্তাদের মুখের দিকে তাকালো। সে তারপর তার সেই পুরনো হার্ড ড্রাইভটির দিকে তাকালো, যা তাকে আজ মানুষের সম্মান এনে দিয়েছে। স্যার, আমার কোনো সম্পদের লোভ নেই। আরিয়ানের কণ্ঠ ছিল শান্ত কিন্তু গম্ভীর।
আমি শুধু চাই যখন আমি বেঁচে থাকার তাগিদে আবর্জনা কুড়াই তখন পুলিশ যেন আমাকে অপরাধী ভেবে প্রহার না করে। আমি শিখতে চাই, কিন্তু আমার বেশভূষা দেখে স্কুলগুলো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার কেবল সেই অমূল্য জ্ঞানটুকু চাই যা দিয়ে আমি এই আমার মাতৃভূমিকে সুরক্ষা দিতে পারি। আরিয়ানের এই অতি সাধারণ চাওয়া এবং তার প্রতিটি কথা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তীরের মতো মিধল। সেই কিশোর যাকে সমাজ ময়লার ভাগাড়ে ছুড়ে দিয়েছিল, আজ সেই সমাজকে বাঁচিয়ে কেবল মানুষের মতো বাঁচার অধিকার আর শিক্ষার আবদার করছে। কর্নেল আরশাদের চোখ ভিজে এলো। তিনি উপলব্ধি করলেন যে প্রকৃত আবর্জনা আরিয়ানের পোশাকে ছিল না, ছিল সেই মানুষের মানসিকতায় যারা মানুষকে তার বেশভূষা দিয়ে বিচার করে। কর্নেল সেখানেই সবার সামনে প্রতিজ্ঞা করলেন যে তিনি আরিয়ানকে আর কখনোই সেই লোহালক্করের ডেরায় ফিরে যেতে দেবেন না। কিন্তু গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্সটি তখনও উন্মোচন হওয়ার পথে ছিল, কারণ আরিয়ান হ্যাকারদের সার্ভার থেকে যে ডেটা পুনরুদ্ধার করেছিল তাতে এমন কিছু গোপন তথ্য ছিল যা দেশের ভেতর লুকিয়ে থাকা কিছু হোয়াইট কলার ক্রিমিনালের মুখোশ ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। আরিয়ানের উদ্ধার করা নথিপত্র পুরো প্রশাসনকে নাড়িয়ে দিল। এটি কেবল বিদেশি আক্রমণ ছিল না, ছিল দেশের এক নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্ণধার শওকত আলীর এক জঘন্য ষড়যন্ত্র। সে নিজের পতনের হাত থেকে কোম্পানিকে বাঁচাতে এবং সরকারের কোটি কোটি টাকার নিরাপত্তা কন্ট্রাক্ট হাতাতে এই সাইবার অপরাধীদের ভাড়া করেছিল। সেই শওকত আলী যে নিজেকে দানবীর আর মহান সমাজসেবক হিসেবে জাহির করত, তার আসল কদর্য রূপ আরিয়ানের একটি এন্টার চাপার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। কর্নেল আরশাদ এক মুহূর্ত বিলম্ব না করে শওকত আলীকে তার আলিশান বাগান বাড়ি থেকে গ্রেফতার করালেন। একেই বলে প্রকৃতির বিচার। যে কাবার্ড আর আবর্জনাকে শওকত আলীর কোম্পানি তুচ্ছ জ্ঞান করে ফেলে দিয়েছিল, সেই আবর্জনার ভেতর থেকে উঠে আসা এক কিশোর আজ তার সাজানো রাজপ্রাসাদ ধুলোয় মিশিয়ে দিল। বিমানবন্দরের গ্র্যান্ড হলে এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হলো। আলিয়ান আজ আর ছেঁড়া পোশাকে নেই, তাকে এক উজ্জ্বল সাদা পাঞ্জাবি আর পরিপাটি প্যান্টে রাজপুত্রের মতো দেখাচ্ছিল। যখন মন্ত্রী তাকে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ বীরের পদক পরিয়ে দিচ্ছিলেন, তখন পুরো এলাকা জয়ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল। সেই শত শত যাত্রী আর তাদের পরিবার যাদের প্রাণ আরিয়ান রক্ষা করেছিল, তারা একে একে এসে এই কিশোরকে বুকে টেনে নিল। সরকার ঘোষণা করল যে আরিয়ানকে দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে আজীবনের জন্য পূর্ণ বৃত্তি দেওয়া হবে এবং তাকে ন্যাশনাল সাইবার ফোর্সের সর্বকনিষ্ঠ পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার জন্য একটি নিরাপদ বাসস্থান আর উজ্জ্বল ভবিষ্যতের সব দায়ভার রাষ্ট্র গ্রহণ করল। কিন্তু এত সব হুল্লোড়ের মাঝেও আরিয়ান ছিল একদম স্থির। অনুষ্ঠানের শেষে যখন মানুষের ভিড় কিছুটা ফিকে হলো, সে একাকী গিয়ে রানওয়ের শেষ সীমানায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। কর্নেল আরশাদ তার পাশে এসে দাঁড়ালেন এবং তার পিঠে হাত রাখলেন। বাবা, আজ তোমার জন্যে আমাদের সবার মাথা উঁচু হয়েছে। তুমি কি কখনো ভাবতে পেরেছিলে যে একদিন তুমি এই সম্মানের শিখরে পৌঁছাবে? কর্নেলের কণ্ঠে ছিল অপত্য স্নেহ। আরিয়ান নিজের পকেট থেকে সেই ঘষামাজা হার্ড ড্রাইভটি বের করে অপলক তাকিয়ে রইল। স্যার, আমি কখনো পুরস্কারের মোহ রাখিনি। আমি তো কেবল সেই যান্ত্রিক ভাষা বুঝতাম যাকে সমাজ আবর্জনা মনে করত। কাল পর্যন্ত আমি ময়লার স্তূপে জীবন খুঁজতাম, কিন্তু আজ আমি জানলাম যদি মানুষের সাহস থাকে আর ইচ্ছা হয় অটল, তবে সে ভাগাড় থেকেও নিজের ভাগ্যলিপি নতুন করে লিখতে পারে। আরিয়ানের চোখে আর এক ফোঁটা জল ছিল না, ছিল লক্ষ নক্ষত্রের ঝিলিক। সে আকাশের দিকে মুখ তুলে চাইল, যেখানে একটার পর একটা বিমান সগৌরবে মেঘ ভেদ করে উঠছিল। যে কিশোরকে সমাজ একসময় ব্রাত্য মনে করত, আজ সেই হয়ে উঠল এই জাতির সবচেয়ে বড় ঢাল। তার এই যাত্রা বিশ্বকে এই অমর বাণী শিখিয়ে দিল যে মেধা কখনো রাজকীয় পরিবেশের মুখাপেক্ষী নয় এবং বিধাতা সবসময় সত্যের জয় নিশ্চিত করেন। যে ছেলেকে সবাই ঘৃণা করত, আজ তার জয়গানে পুরো দেশ মুখরিত। আরিয়ান এখন আর সেই অনাথ কিশোর নয়, সে এক জীবন্ত কিংবদন্তি, এক এমন ধ্রুবতারা যে অন্ধকারের অতল গহ্বর থেকে উদিত হয়ে আজ পুরো দেশের আকাশে ধ্রুবজ্যোতি ছড়াচ্ছে। বিমানের চাকাগুলো যখন রানওয়ে স্পর্শ করছিল, তখন প্রতিটি বিমানে থাকা যাত্রীরা জানত না যে তাদের নতুন জীবন এক লোহালক্কর কুড়ানো ছেলের হাত ধরে ফিরে এসেছে। কিন্তু আকাশের প্রতিটি তারা যেন আরিয়ানের মেধার সাক্ষী হয়ে মিটিমিটি জ্বলছিল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও
এবং আরও আকর্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।